আমার নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ব তার নাম কাক জ্যোৎস্না, লেখা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। সারাদিন আজ বেশ কাজের চাপ গেছে। সৌম্যর বেশ ক্লান্ত লাগছিল বাড়ি ফিরে। অফিসের পোশাক ছেড়ে পায়জামা পাঞ্জাবি পরে সৌম্য একটু রিল্যাক্সড হওয়ার চেষ্টা করছিল। সামনে টেবিলে রাখা বিয়ারের ক্যানটা তুলে সোফায় আধশোয়া অবস্থাতে মাঝে মাঝে চুমুক দিচ্ছিল সে। ঘণ্টাখানেক এভাবে কাটিয়ে রাত 10টা বাজলে রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়বে। ঠিক এই সময় ল্যান্ড ফোনটা বাজতে শুরু করলো। সৌম্য অনুমান করলো নিশ্চয়ই ওই বিজ্ঞাপন দেখে কেউ ফোন করেছে। সাধারণত তার ব্যক্তিগত পরিচিত ব্যক্তিরা ল্যান্ড ফোনে কেউ ফোন করে না, সেল ফোনের যুগ, ওতেই করে। ল্যান্ডলাইনের কানেকশনটা সে নেহাতি রেখে দিয়েছিল তার বাবা মায়ের স্মৃতি হিসেবে। বিজ্ঞাপনটা কাগজে দেওয়ার ব্যাপারে যখন রুস্তমের সঙ্গে তার কথা হচ্ছিল তখন সে রুস্তমকে বলেছিল মোবাইল নাম্বার দিলেই তো যখন তখন ফোন আসবে, আমি তখন হয়তো অফিসে বা অন্য কাজে ব্যস্ত, সে এক বিরক্তিকর ব্যাপার হবে। রুস্তমই তখন পরামর্শ দিয়েছিল তাহলে ল্যান্ডলাইন নাম্বারটা দিয়ে দে, তুই বাড়িতে থাকলে ফোন ধরবি, নইলে ধরবি না। আসলে সৌম্য যেমন বিজ্ঞাপন দেবার ব্যাপারটা ওড়াতে যাচ্ছিল, তেমনি রুস্তম চাইছিল বিজ্ঞাপনটা যাতে দেওয়া হয় এবং তা সৌম্যর ভালোর কথা ভেবেই। ফোনটা প্রথমবার বেজে গেল, কিন্তু সৌম্য ধরল না। গত 1 মাসে এমন ফোন কল অন্তত 50 বার রিসিভ করেছে সৌম্য। যারা ফোন করে তাদের মধ্যে অধিকাংশই অবান্তর নানা কথা বলে, প্রশ্ন করে, ফোন রেখে দেয়। এমনকি 2 বার 2জন কল গার্লও তাকে ফোন করেছিল। সবচেয়ে বড় কথা, এই ফোন কলের সূত্র ধরে গত 1 মাসে 7-8টা জায়গাতে গিয়েছিল সৌম্য। কোনোবার কোনো ফুড কোর্টে একাকী পাত্রীর সঙ্গে দেখা করতে, কখনো আবার পাত্রীর পরিবারের অনুরোধে তাদের বাড়িতে। সেসব ক্ষেত্রে অবশ্য রুস্তম তার সঙ্গী হয়েছে, কিন্তু তারা বাড়ি বয়ে যাদেরকে দেখতে গেছিল তাদের কাউকেই ঠিক পছন্দ হয়নি সৌম্যর। মনে হয়েছে সেসব মেয়ে বা তাদের পরিবারের সঙ্গে সৌম্যর রুচি মিলবে না, অথবা মনে হয়েছে তারা শ্রাবস্তিরই ফটোকপি। উচ্চাকাঙ্ক্ষা আর লোভ তাদের মধ্যে প্রবল। বিয়ে হলেও তাদের সঙ্গে সৌম্যর দাম্পত্য জীবন সুখকর হবে না। শুধু শুধু পাত্রী দেখতে যাওয়ার কারণে সময় আর অর্থ নষ্ট হয়েছে সৌম্যর। তাই প্রথমবার ফোনটা বেজে চললেও তা ধরার আগ্রহ প্রকাশ করল না সৌম্য। নিঃশব্দে বিয়ারের ক্যানে চুমুক দিতে লাগলো সে। মিনিট 3 পর আবার বাজতে শুরু করলো ফোনটা। এবারও প্রথমে সে ভাবলো ফোনটা ধরবে না। তারপর হঠাৎ তার মনে হলো ফোন কলটা রুস্তমের নয় তো। 2 দিন হলো সে অফিসের কাজে ব্যাংকক গেছে। হয়তো কোনো কারণে সে ওখান থেকে সেল ফোনে যোগাযোগ করতে না পেরে ল্যান্ডলাইনে তাকে ধরার চেষ্টা করছে। এই কথাটা মনে হতেই সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে ফোনটা ওঠালো। সে হ্যালো বলতেই ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠস্বর ভেসে এলো। আমি কি সৌম্য সান্যালের সঙ্গে কথা বলতে পারি? খবরের কাগজের বিজ্ঞাপন থেকে আমি এই ফোন নাম্বারটা পেয়েছি। সৌম্যর মনের মধ্যে একটু বিরক্তি রেখেই বলল, আমি সৌম্য সান্যাল, বলুন। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর ওপাশের কণ্ঠস্বর বলল, আমার নাম কৃষ্ণকলি সেন, আপনার সঙ্গে এখন একটু কথা বলা যাবে কি? তার কণ্ঠস্বর শুনে সৌম্য অনুমান করল ওপাশে যে আছে সে সম্ভবত যুবতী। কথা বলতে ভালো না লাগলেও সৌম্য ভদ্রতার খাতিরে বলল, হ্যাঁ বলুন। কৃষ্ণকলি সেন বলল, আসলে আপনার বিজ্ঞাপনের বয়ানটা আমাকে আকৃষ্ট করেছে। ওই যে লিখেছেন আপনি দাবিহীন, যে কোনো বর্ণ গোত্রের পাত্রী হলেই চলবে, রূপ নয় গুণই কাম্য। বিশেষত এই শেষ কথাটার জন্যই আমি ফোন করার
সাহস পেলাম। এ কথা বলে একটু হেসে সে জানতে চাইল, গুণ বলতে আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? রান্না বান্না জানতে হবে, নাচ গান জানতে হবে, বা কবিতা লিখতে জানতে হবে, এইসব? সৌম্য জবাব দিল, ওসব ঠিক নয়। আসলে বিজ্ঞাপনে তো সব কিছু লেখা যায় না। আমি গুণ বলতে বোঝাতে চেয়েছি মানবিক গুণের কথা। একসঙ্গে জীবন কাটাতে হলে দুজন নারী পুরুষের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, একে অপরের দুঃখ আনন্দর শরিক হওয়ার কথা। আবার কিছুক্ষণের নিস্তব্ধতা। তারপর কৃষ্ণকলি সেন বলল, আপনি কি সত্যি এ কথা বোঝাতে চেয়েছেন? আপনি জাতপাত না হয় মানেন না বুঝলাম, কিন্তু সত্যি কি আপনি নারী শরীরের সৌন্দর্যের ব্যাপারে আগ্রহী নন? দাম্পত্য জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যৌনতা। নারী বা পুরুষের দৈহিক সৌন্দর্য তার সঙ্গে কিছুটা হলেও জড়িয়ে থাকে। সৌম্য মেয়েটার কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে গেল। এখনো পর্যন্ত সে যেসব মেয়ের সঙ্গে বিজ্ঞাপনের কারণে সাক্ষাৎ করেছে তারা কেউ সরাসরি এ প্রসঙ্গ উত্থাপন করেনি। এ প্রসঙ্গের শ্রাবস্তীর কথাও মনে পড়ে গেল তার। সুন্দরী সেও তো ছিল, যাকে বলে চোখ ঝলসানো সুন্দরী। রাস্তায় বেরোলে যে কোনো পুরুষের চোখ তার উপর পড়তে বাধ্য, কিন্তু সে তো সম্পর্কটা রাখল না। কয়েক মুহূর্ত এসব কথা ভেবে নিয়ে সৌম্য তাকে জিজ্ঞেস করলো, উত্তর দেওয়ার আগে আপনার পরিচয়টা বলবেন? আপনি নিজেই কি পাত্রী? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর এলো। সৌম্য এবার জবাব দিল, দাম্পত্য জীবনে যৌনতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঠিকই, তবে আমার মনে হয় সেটা ক্ষণস্থায়ী। আপনাকে যে কথাগুলো আগে বললাম সেসবের উপরই আসলে সুখী দাম্পত্য নির্ভর করে। কৃষ্ণকলি সেন নামের মেয়েটা বলল, আমরা একবার দেখা করে কথা বলতে পারি কি? আপনি যদি আমার বাড়িতে একবার আসতে পারেন, বাড়ি মানে ফ্ল্যাট, রাজারহাটে। সৌম্যর আবার মনে হলো, দেখা করতে গিয়ে কি লাভ? সেই তো আবার শুধু সময় নষ্টই হবে। রবিবার একটা ছুটির দিন, আরাম আয়াস করেই কাটিয়ে দেওয়া বরং ভালো। তাই সে ব্যাপারটা কাটিয়ে দেওয়ার জন্য বলল, যাওয়া হয়তো যায়, কিন্তু তাতে হয়তো দুজনেরই সময়ের অপচয় হলো। তাই তার আগে নিজের সম্পর্কে কয়েকটা কথা আপনাকে জানিয়ে রাখা ভালো। এই যেমন আমার ধর্মকর্ম নিয়ে কোনো আগ্রহ নেই, গরু শুকর সবই খাই, মদ্যপান করি, যৌবনে কয়েকবার বন্ধুদের সঙ্গে রেড লাইট এরিয়াতেও গিয়েছিলাম। আমার এক গার্লফ্রেন্ড ছিল, তার সঙ্গে আমার 5 বছরের সম্পর্ক ছিল। 1 বছরও এখনো হয়নি তার সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে। সৌম্য নিজের সম্পর্কে তাকে যে কথাগুলো বলল তা একটাও মিথ্যে নয়। ইতিপূর্বে সে এ কথাগুলো ফোনে অথবা সরাসরি সাক্ষাতে পাত্রীপক্ষকে জানিয়ে মুক্ত হতে পেরেছিল, কিন্তু এবার এ ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তেমন ঘটল না। ওপাশ থেকে তার কানে ভেসে এলো, আপনার অকপট স্বীকারোক্তি শুনে ভালো লাগলো। বুঝতে পারলাম আপনি সত্যি কথা বলার সাহস রাখেন। আপনার প্রতি এজন্য শ্রদ্ধা বাড়ল। আর আপনি নিজের সম্পর্কে যেসব কথাগুলো বললেন তা শুনে কোনো মানুষের মূল্যায়ন করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট থেকে যায়। আমার এই 30 বছরের জীবনে আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের কারো সঙ্গে কোনো পূর্ব সম্পর্ক ছিল না। তারা কেউ কোনো দিন রেড লাইট এরিয়ায় যাননি, মদ্যপানও করেন না, অথচ আমার তাদের ঠিক মানুষ বলে মনে হয়নি। একথা বলে সে একটু চুপ করে থেকে বলল, আসুন না আমরা একটু মুখোমুখি বসে কথা বলি। সৌম্য এবার তাকে আর না বলতে পারল না। কেন জানি তার মেয়েটার কথা শুনে মনে হলো যেসব পাত্রীদের সাথে ইতিপূর্বে কথা বলেছে এই মেয়েটির কথাবার্তা ঠিক তাদের মতো নয়, বেশ খানিকটা অন্য রকম। তার মনে হলো এতগুলো দিন যখন নষ্ট হয়েছে তখন আরেকটা দিনও না হয় নষ্ট হবে, তবে এই শেষ, একবার দেখা করা যাক মেয়েটার সঙ্গে। তাই সে বলল, ঠিক আছে আমি যেতে পারি, তবে একটা দিনই আমার যাওয়ার সুযোগ আছে, সেটা হলো রবিবার।
তাও সকাল বা বিকেলে সম্ভব হবে না, আমাকে যেতে হলে সন্ধ্যায় যেতে হবে। কৃষ্ণকলি বলল, কালই তো রবিবার, তাহলে তো ভালোই হয়, 7টা নাগাদ সন্ধেবেলা চলে আসুন। আমাদের অ্যাপার্টমেন্টের নাম আরণ্যক, 20 তলায়, অর্থাৎ টপ ফ্লোরে আমি থাকি। সৌম্য বলল, ঠিক আছে, আমি ওই সময় যাব, কাল একাই যাব। আর একটা কথা বলে রাখি, কোনো খাবারের আয়োজন করবেন না কিন্তু, এ ধরনের সাক্ষাতে গিয়ে আমি খাই না। তার কথা শুনে মেয়েটা মনে হয় হাসলো ওপাশ থেকে। তারপর সে তার ফ্ল্যাটের পথ নির্দেশিকা ভালোভাবে বুঝিয়ে দিল সৌম্যকে। সৌম্যর বাড়ির ঠিকানা তার জিজ্ঞেস করার দরকার হলো না, কারণ বিজ্ঞাপনেই লেখা ছিল সৌম্য গড়িয়া নিবাসী। কৃষ্ণকলি সেন তার নিজের ঠিকানাটা সৌম্যকে ভালো করে বুঝিয়ে দেওয়ার পর তাকে শুভরাত্রি জানিয়ে ফোন ছেড়ে দিল। বিয়ারের ক্যানটা শেষ হয়ে গেছিল। ফ্রিজ থেকে আরেকটা নতুন বিয়ারের ক্যান বার করে সেটা নিয়ে আবার সোফায় বসলো সে। তাতে চুমুক দিতে দিতে সৌম্য ভাবল, রুস্তাম নেই, একলা মেয়েটার ডাকে সাড়া দেওয়া কি তার ঠিক হচ্ছে? একদম অপরিচিত একজন মেয়ে, তার নামটাও সঠিক কিনা জানা নেই। যেখানে সে যাবে সেখানে সে আর কে কে থাকবে, তারা কি প্রকৃতির মানুষ তাও তার জানা নেই। মৃদু নেশা শুরু হয়েছে সৌম্যর। একবার তার মনে হলো যত নষ্টের গোড়া ওই রুস্তাম। জোর করে সে খবরের কাগজে পাত্রপাত্রের কলমে বিজ্ঞাপনটা দিল। তার জন্যই যত এইসব ঝামেলা। বিয়ে না করে কি কেউ একটা জীবন কাটাতে পারে না? কিসের অভাব আছে সৌম্যর? ভালো বাড়ি, গাড়ি, চাকরি সবই তো তার আছে। কিন্তু এরপরই তার মনে হলো, রুস্তাম যা করছে তা সে তো তার ভালো থাকার জন্যই করছে। শ্রাবস্তী তার হাত ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার পর আকস্মিক প্রচণ্ড মানসিক আঘাতে যখন সৌম্য মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিল, দিনের পর দিন অফিস থেকে ছুটি নিয়ে সারা দিন মদে ডুবে থাকতো, তখন সে অবস্থা থেকে রুস্তামই তো তাকে মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। এখন সৌম্য মদ্যপান করে ঠিকই, তবে বেশি মাত্রায় নয়। এই শনিবার সন্ধ্যায় সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য বিয়ার পান করে সে। আর পান করে কখনো সখনো কোনো পার্টিতে গেলে, তা হয়তো বা মাসে 1-8 বার। সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে সৌম্যর মনে আর এক বিন্দুও অবসাদবোধ কাজ না করে। নতুন কাউকে জীবনসঙ্গী বেছে নিয়ে সে যাতে শ্রাবস্তীকে ভুলে যেতে পারে সেজন্য। হয়তোবা রুস্তামের এই উদ্যোগের পিছনে রুস্তামের একটা অপরাধবোধ কাজ করে। শ্রাবস্তী সম্পর্কে রুস্তামের মাস্তুতো বোন হয়। সেই শ্রাবস্তীর সঙ্গে সৌম্যর পরিচয় করিয়ে দিয়েছিল। বলেছিল, অর্থনৈতিকভাবে একটু দুর্বল হলেও মেয়েটা ভালো। আমার মাসিও খুব ভালো মানুষ। বিয়ের পরই বিধবা হয়েছিলেন, অতি কষ্টে মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছেন। রুস্তামের এই সার্টিফিকেট আর শ্রাবস্তীর চোখ ঝলসানো রূপ, এই দুইয়ের কারণে যা শ্রাবস্তীর প্রতি প্রথম আকৃষ্ট হয়েছিল সৌম্য, যা সৌম্যর দিক থেকে পরিণত হয়েছিল গভীর প্রেমে। সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে, যে সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে দিল শ্রাবস্তী। তবে সৌম্য জানে এর পিছনে কোনো হাত ছিল না রুস্তামের। শ্রাবস্তীকে বাধা দেবার ক্ষমতাও তার ছিল না। এমনটা যে হতে পারে তা রুস্তাম ধারণা করতে পারেনি, ঠিক যেমন ধারণা করতে পারেনি সৌম্য নিজেও। সে ধারণা করতে পারেনি যে অফিসে সে চাকরি জোগাড় করে দিয়েছিল, সেই কোম্পানিতে কিছুদিনের জন্য কাজ করতে আসা এনআরআই বসের সঙ্গে সে আমেরিকা উড়ে যাবে। এমনকি পাসপোর্ট অফিসে সৌম্য শ্রাবস্তীকে সঙ্গে নিয়ে গিয়েছিল তা করাবার জন্য। শ্রাবস্তী তাকে বলেছিল তার কোম্পানি তাকে 3 মাসের জন্য বিদেশে পাঠাতে চায় ট্রেনিংয়ে। কথাটা শুনে সৌম্য আপত্তি করেনি, বরং খুশি হয়েছিল। আর সেই পাসপোর্ট নিয়েই সে শেষ পর্যন্ত চলে গেল ইন্দ্রজিৎ নামে ছেলেটার সঙ্গে। ইন্দ্রজিতের মতোই কখন মেঘের আড়াল থেকে ছেলেটা শ্রাবস্তীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল তা সৌম্যর বা রুস্তমের জানা নেই। বিয়ারের দ্বিতীয় ক্যানটা শেষ করতে করতে সৌম্য এরপর ভাবতে লাগলো, ব্যাপারটা যদি শ্রাবস্তীর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায় তবে কি তাকে দোষ দেওয়া যায়? এনআরআই ছেলেটা তো তার থেকে অনেক বেশি উপার্জন করে। শ্রাবস্তী ইন্দ্রজিতের সঙ্গে আরও অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই চাওয়া কি অপরাধ? জীবন তো একটাই, তার যত রকম আনন্দ ভোগ করে নেওয়াই তো কাম্য। কিন্তু
এ কথা ভাবার পরই তার মনে হলো সে শ্রাবস্তীকে নিয়ে এত কথা ভাবছে কেন। সে কি তবে এখনো ভুলতে পারছে না শ্রাবস্তীকে? কিন্তু শ্রাবস্তী তো প্রতারণা করেছে তার সঙ্গে। সৌম্যকে রুস্তম ঠিক বলে, শ্রাবস্তীকে নিয়ে বিন্দু মাত্র ভাবা উচিত নয় তার। এ কথা ভেবে নিয়ে এরপর সে ভাবতে শুরু করলো ফোন কলটা নিয়ে। কৃষ্ণকলি সেনের কথাগুলো বেশ অন্যরকম, বেশ আকর্ষণীয়। নিজের অজান্তেই সে গুনগুন করে উঠল বিখ্যাত গানের কলি। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেম তাকে, ও কালো মেঘ কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। সৌম্য সিদ্ধান্ত নিয়ে ফেলল, কথা যখন সে দিয়েছে তখন সে মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। ঠিক ওই সময় পাশের ঘর থেকে সৌম্যর সারমী ও লুসি ভুক ভুক করে ডেকে উঠল। তার খাবার সময় হয়ে গেছে, সেটাই জানান দিচ্ছে সে। সৌম্যর গৃহপরিচারক হরনাথ সোম থেকে শনিবার পর্যন্ত এ বাড়ির সব কাজ করে। লুসির পরিচর্যা করে, তাকে খেতে দেয়। শনিবার সন্ধে বাস ধরে সে কাঁথিতে তার বাড়ি ফিরে যায়। ফেরে সোমবার সকালে। আজও সে বাড়ি গেছে। সৌম্যকেই খাবার দিতে হবে লুসিকে, তাই সে লুসির ডাক শুনে সোফা ছেড়ে উঠে পড়ল। রবিবার সকালটা কিছুটা ব্যস্ততার মধ্যে কাটে সৌম্যর। ভোরবেলা উঠে সে সারা সপ্তাহের কাঁচা বাজার করে ফ্রিজে ভরে, তারপর লুসিকে স্নান করায়, তারপর ঘরের টুকি টাকি কিছু কাজকর্ম সেরে নিজের ও লুসির খাবারের ব্যবস্থা করে। এরপর অবশ্য তার অখণ্ড অবসর। বই পড়তে ভালোবাসে সৌম্য, বই পড়ে, টেলিভিশন দেখে, লুসিকে নিয়ে খেলে বাকি সময়টা কাটিয়ে দেয় সে। এদিনও তার ব্যতিক্রম হলো না। অবশ্য সন্ধেবেলা তাকে একজন অপরিচিত যুবতীর সাথে সাক্ষাৎ করতে যেতে হবে, এ ব্যাপারটাও তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। শীতের সময় 5:30 বাজলেই সন্ধে নেমে আসে। দুপুরবেলা একটা ঘুম দিয়ে 5টা নাগাদ উঠে তৈরি হয়ে ঠিক 6টা নাগাদ গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন সৌম্য। তার কোনো ড্রাইভার নেই, ছোট 4 চাকার গাড়িটা নিজেই ড্রাইভ করে সে। মিনিট 40 মতো তার সময় লাগলো নির্দিষ্ট জায়গায় পৌঁছতে। তারপর আরও মিনিট 5 তার সময় লাগলো আরণ্যকের সামনে গিয়ে দাঁড়াতে। জায়গাটা চারপাশ বেশ ফাঁকা ফাঁকা, দেখেই বোঝা যাচ্ছে আরণ্যক নামের বহুতলটার বয়স বেশি নয়, মাত্র কয়েক বছর সম্ভবত তৈরি হয়েছে। কিছুটা তফাতে তফাতে আরও কয়েকটা ফ্ল্যাট বাড়ি বা আবাসন তৈরি শুরু হয়েছে। তাদের কাঠামোগুলো খাঁচার মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা ফ্ল্যাট বাড়িটার সামনের রাস্তায় পার্ক করে গাড়ি থেকে নামলো সে। তারপর ঘড়ি দেখলো, তখনও মিনিট 10 সময় বাকি আছে 7টা বাজতে। অ্যাপয়েন্টমেন্ট করা থাকলেও নির্দিষ্ট সময়ের আগে গিয়ে কারো দরজায় বেল বাজানো উচিত নয়। তাই আবাসনের ভেতরে ঢোকার আগে সৌম্য একটা সিগারেট ধরালো। তারপর ভালো করে তাকালো বহুতলটার দিকে। বাইরে থেকে যা বোঝা যাচ্ছে তাতে মাত্র কয়েকটা ফ্ল্যাটের জানলার বাইরে আলোর রেখা আসছে। ঘাড় তুলে সে দেখলো বিল্ডিংটার মাথার ওপর একটা জানলাতেও আলোক বিন্দু দেখা যাচ্ছে। হয়তোবা ওটাই তার গন্তব্য। সিগারেটটা ফেলে ধীরে ধীরে সে কম্পাউন্ডে প্রবেশ করলো। বেসমেন্টের নানান জায়গায় ইমারতি দ্রব্য পড়ে আছে, অর্থাৎ তখনও এই বাড়ি বা আবাসনের পুরো কাজ শেষ হয়নি। বেসমেন্টের টুলের উপর একটা লোক চাদর মুড়ি দিয়ে বসেছিল, সম্ভবত কেয়ারটেকার গোছের কেউ হবে। লোকটা তার দিকে তাকাতেই সৌম্য জানতে চাইল লিফট কোথায়। লোকটা আঙুল তুলে দেখিয়ে দিল, ওইদিকে স্যার। সৌম্যর পরনে দামি স্যুট, তার চেহারার মধ্যেও একটা ব্যক্তিত্ব আছে। সেজন্যই লোকটা হয়তো তার নাম পরিচয় বা সৌম্য কোথায় যাবে তা জানতে চাইল না, অথবা তখনও এ ব্যবস্থা চালু হয়নি এখানে। আধো অন্ধকার বেসমেন্ট ধরে একটু এগিয়েই লিফট পেয়ে গেল সৌম্য। তাকে নিয়ে উপরে উঠতে শুরু করলো লিফট। বিভিন্ন তলে যে করিডোরগুলো চোখে পড়ছে তাতে কোনো মানুষজন চোখে পড়ছে না। লিফটের বাইরে বেরোলো সে। সামনে লম্বা করিডোর আর তার এক পাশে ফ্ল্যাটের দরজাগুলো, তাদের বাইরে থেকে তালা ঝুলছে। দরজাগুলোর দিকে তাকাতে তাকাতে একসময় নির্দিষ্ট ফ্ল্যাটের দরজাতে পৌঁছে গেল সে।
দরজার মাথার উপর নাম ফলকে ক্যালিগ্রাফিতে লেখা কৃষ্ণকলি সেন। দরজাটা বন্ধ নয়, মৃদু খোলা, তার ফাঁক গলে মৃদু আলো আসছে বাইরে। আর অন্য একটা শব্দও আসছে, ধূপের গন্ধ। ডোরবেল টিপল সৌম্য। ভেতর থেকে তার কানে এলো, বাজতে শুরু করেছে কৃষ্ণকলি আমি তারেই বলি। নিজের নামের সঙ্গে মিলিয়ে ডোরবেলের মিউজিক সেট করেছে কৃষ্ণকলি। আর এরপরই ভিতর থেকে নারী কণ্ঠ ভেসে এলো, দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন। ভেতরে প্রবেশ করলো সৌম্য। বেশ বড় আকৃতির একটা ড্রয়িং রুম, মেঝেতে কার্পেটের উপর সোফা সেট, ঘরের দেয়ালগুলোর গায়ে সুদৃশ্য কাঠের আলমারিতে কোথাও বই, কোথাও চিনেমাটির প্লেট অথবা শোপিস রাখা। দেওয়াল থেকে ঝুলছে রবীন্দ্রনাথের ছবি, আর দেওয়ালের গায়ে একটা বড় ক্যানভাসে রয়েছে তেল রঙে আঁকা একটা কাকের ছবি। ড্রয়িং রুমের সঙ্গে ফ্ল্যাটের বাকি অংশটা ভারী পর্দা দিয়ে বিচ্ছিন্ন করা। তবে ঘরের ভেতর ঢুকে কাউকে সে দেখতে পেল না। দরজার সামনে সে চারপাশে তাকাতে লাগলো। আর এরপরই দরজার পর্দা সরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো এক নারী। সত্যি কথা বলতে কি, তাকে দেখে মৃদু চমকে উঠল সৌম্য। যে এসে উপস্থিত হলো, তার পরনে কালো শিফনের শাড়ি, কোনোই পর্যন্ত ঢাকা কালো রঙের ব্লাউজ, দীর্ঘ মসৃণ কেশরাশি, পিছন থেকে তার ঘাড় ছুঁয়ে সামনের দিকে কোমর পর্যন্ত নেমে এসেছে। শরীরের আকৃতির দিক থেকে তন্নি বলা যায় তাকে, দীর্ঘাঙ্গীও বলা যায়। তবে যে ব্যাপারটার জন্য সৌম্য ভিতরে ভিতরে চমকে উঠল, তা হলো মেয়েটার গায়ের রং। ঠিক যেন আবলুস কাঠের মতো কালো, এমন কোষ্টি পাথরের মতো কালো গায়ের রং সাধারণত ভারতীয়দের দেখা যায় না। এমনকি যারা আফ্রিকান, তাদেরও কয়েকটা জনগোষ্ঠী ছাড়া এমন ঘন কৃষ্ণবর্ণের গাত্রবর্ণ অন্য কারো ক্ষেত্রে দেখা যায় না। মেয়েটা হাত জোড় করে তাকে নমস্কার জানিয়ে বলল, আমি কৃষ্ণকলি সেন। সৌম্য নমস্কারের ভঙ্গিতে নিজের হাত দুটো তার বুকের কাছে তুলে কৃষ্ণকলির দিকে তাকিয়ে রইল। কৃষ্ণকলি হাসল। তার কালো মুখমণ্ডলে ঝকমকে সাদা দাঁতগুলো যেন আরো সাদা মনে হলো। কৃষ্ণকলি বলল, আমাকে দেখে কি ভাবছেন? না এলেই ভালো হতো। দেখুন, আমি আপনাকে কোনো বিড়ম্বনাতে ফেলতে চাই না। আমাকে দেখার পর নিজের মনের ইচ্ছের বিরুদ্ধে এখানে বসুন, এটাও চাই না। দরজা কিন্তু খোলাই আছে, আপনি ইচ্ছে করলে চলে যেতে পারেন। যেমন আমাকে দেখার পরই অনেকে চলে গেছেন। একসময় ব্যাপারটাতে খুব খারাপ লাগতো, এখন আর তেমন লাগে না। বলতে পারেন অভ্যস্ত হয়ে গেছি। কৃষ্ণকলির কথা শুনে এবার সংবিত ফিরে পেল সৌম্য। কয়েক মুহূর্ত সত্যি সে বেশ অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে, এবং অবশ্যই সেটা তার কোনোদিন না দেখা এমন গাত্রবর্ণের জন্য। সৌম্য এবার নিজেকে সামলে নিয়ে বলল, না যাব কেন, কথা বলার জন্যই তো এসেছি। হাসল কৃষ্ণকলি। তারপর সোফাটা দেখিয়ে বলল, বসুন। সৌম্য কয়েক পা এগিয়ে গিয়ে সোফাটাতে বসল। একটা কাঁচের টি টেবিলের দুপাশে দুটো সোফা। সৌম্য যে সোফাতে বসল তার পাশে আরও এক কাঠের নিচু টেবিল আছে, তার উপর বেশ কিছু সংবাদপত্র আর সাময়িক পত্রিকা রাখা। কৃষ্ণকলি এরপর বলল, আপনার জন্য একটু চা করে আনি। শুধু চাই? সেটা নিশ্চয়ই খাবার দাবার বলতে যা বোঝায় তার মধ্যে পড়বে না। আনবো? এই ব্যাপারটাতে আর আপত্তি করল না সৌম্য। মাথা নেড়ে সে সম্মতি প্রকাশ করল। চা করে আনার জন্য ভারী পর্দার আড়ালে অন্তর্হিত হলো কৃষ্ণকলি। ড্রয়িং রুমে বসে থাকায় চারপাশ ভালো করে দেখতে লাগলো সৌম্য। ভালো করে খুঁটিয়ে দেখার পর ঘরটার মধ্যে মৃদু অবিন্যস্ত ভাবও যেন খেয়াল করলো সে। যেমন তার পাশের টেবিলে রাখা কাগজগুলো বেশ খানিকটা অগোছালো, সামনের টি টেবিলের ওপরও ধুলোর মিহি আস্তরণ রয়েছে। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো কৃষ্ণকলি। প্লেট সমেত ধুমায়িত চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে
মুখোমুখি সোফায় বসল। কৃষ্ণকলির গা থেকে পারফিউমের গন্ধ এসে লাগলো সৌম্যর নাকে। চায়ের কাপ মুখে তুলে তাতে চুমুক দিয়ে সৌম্য কথা শুরুর জন্য প্রশ্ন করল, এ ফ্ল্যাটে কে কে থাকেন? কৃষ্ণকলি জবাব দিল, আমি একলাই। বরানগরে আমাদের বাড়ি ছিল, গঙ্গার কাছে বিরাট বাড়ি। 2 বছর আগে কয়েক মাসের ব্যবধানে বাবা মা দুজনেই মারা গেলেন। আমি তাদের একমাত্র সন্তান, একলা হয়ে গেলাম। অত বড় বাড়ি মেনটেন করা সম্ভব হচ্ছিল না, তাই ফ্ল্যাটটা কিনে এখানে চলে এলাম। সৌম্য বলল, আপনাদের এই বিল্ডিংটা একদমই নতুন, তাই না? কৃষ্ণকলি বলল, হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশনও বলতে পারেন। বাড়িটার এদিকের অংশের কিছু ফ্ল্যাট শুধু রেডি হয়েছে। মাত্র কয়েকজন বাসিন্দা এখনো পর্যন্ত এখানে এসেছেন। এই যেমন আমার ফ্লোরে আমি ছাড়া আর কেউ নেই, বাকি ঘরগুলো সব তালাবন্ধ। সৌম্য জানতে চাইল, আপনার একলা থাকতে ভয় লাগে না? মুক্তোর মতো ধপধপে সাদা দাঁত বার করে আবার সে হাসল। তারপর বলল, কিসের ভয়? ভূতের ভয়। এক সময় যেটা ছিল অস্বীকার করব না, কিন্তু এখন আর নেই। আর দ্বিতীয় ভয়ের ব্যাপারটা মেয়েরা যেটা পায় তা হলো পুরুষের ভয়। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে কোনো পুরুষ আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি করতে পারে? এ কথা বলার পর কৃষ্ণকলি জানতে চাইল, আপনার বাড়িতে কে কে আছে বলুন? সৌম্য বলল, আমি একলাই। বাবা মা গত হয়েছেন, আমার নিকট আত্মীয় বলতে তেমন কেউ নেই। আর একজন পোষ্য আছে, ল্যাব্রাডর, নাম লুসি। একজন পরিচারক আছে, সোমবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত সে থাকে, রান্নার কাজ ইত্যাদি সেই করে। বন্ধু বান্ধব আছে আপনার? হ্যাঁ, তা আছে। কৃষ্ণকলি বলল, তাহলে আপনি আমার মতো ততটা একলা নন। আমার কোনো বন্ধু নেই, তবে জানেন, আমিও ছোটবেলা থেকে বন্ধু তৈরির চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। এমনকি কালো মেয়েরাও আমাকে নিয়ে হাসাহাসি করত, তারা কেউ আমার মতো কালো নয় বলে। সৌম্য এবার খেয়াল করল, কথাগুলো বলার সময় একটা স্পষ্ট বিষণ্ণতা ফুটে উঠল কৃষ্ণকলির মুখমণ্ডলে। একই সঙ্গে আরও একটা জিনিস খেয়াল করল সে, কৃষ্ণকলির চোখ দুটো বড় সুন্দর, ঠিক কালো হরিণ চোখের মতোই। একটু চুপ থাকার পর কৃষ্ণকলি বলল, আপনাকে একটা প্রশ্ন করি, ইচ্ছে হলে জবাব নাও দিতে পারেন। আপনি কাল নিজে থেকে কথাটা জানালেন বলে জিজ্ঞেস করছি, আপনার সাথে আপনার প্রেমিকার বিচ্ছেদের কারণ কি? সৌম্য মৃদু চুপ করে থেকে জবাব দিল, আমার ধারণা আরও সুখের খোঁজে, আরও ভালো থাকবে বলে সে আমাকে ছেড়ে চলে গেছে। যার সঙ্গে সে ঘর বাঁধতে গেছে সে একজন এনআরআই, আমেরিকায় থাকে। কথা বলে সে থেমে গিয়ে নিশ্চুপভাবে চেয়ে রইল সামনের শোকেসটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপভাবে কেটে গেল। মেয়েটা এরপর বলল, আমার সম্ভবত প্রশ্নটা করা উচিত হয়নি, হয়তো আপনার ক্ষততে আঘাত দিয়ে ফেললাম। ওদিকে মুখ ফিরিয়ে কি তার কথা ভাবছেন? সৌম্য প্রশ্নটা শুনে কৃষ্ণকলির দিকে তাকিয়ে বললেন, না না, ওসব কিছু নয়, শোকেসে রাখা প্লেটগুলো খুব সুন্দর, তাই দেখছিলাম। কৃষ্ণকলির ঠোঁটের কোণে আবারও বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে বলল, জানেন, এই প্লেটগুলোর মধ্যে আমার বাবা মায়ের কত অপমানের দাগ লেগে আছে। বোন চায়নার ওই দামি প্লেটগুলো আমার বাবা মা নিউ মার্কেট থেকে কিনে এনেছিল। কেন জানেন? পাত্রপক্ষ তাদের মেয়েকে দেখতে এলে ওই সব প্লেট ভরে তাদের খাবার মিষ্টি দেওয়া হবে বলে, যাতে তারা খুশি হয়। দিতেনও তাঁরা, কিন্তু ওই ধপধপে সাদা প্লেটে খাবার সাজিয়ে দেওয়ার পর যখন তারা আমার মতো কুচকুচে কালো মেয়েকে দেখত, তখন খাবার প্লেটেই থেকে যেত, অথবা যারা ওই প্লেট থেকে একবার খাবার খেত তারা আর দ্বিতীয়বার ওই প্লেটে খাবার খেতে আসতো না। আমার মা প্লেটগুলো আবার যত্ন করে মুছে তুলে রাখতেন। আবার কোনো নতুন লোক যদি তার মেয়েকে দেখতে আসে
সেজন্য জানেন, এক এক সময় মনে হয় ওই প্লেটগুলো ভেঙে ফেলে দিই, কিন্তু পারি না, ওই বাবা মায়ের স্মৃতির জন্য। এক টানা কথাগুলো বলে একটু থামল কৃষ্ণকলি। তারপর বলল, আবেগের বশে হয়তো বাড়তি কথা বলে ফেললাম আপনাকে। আমাকে তো দেখলেনি। আপনার যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে তবে তা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। সৌম্য হেসে বলল, আমি কিন্তু মনে মনে কোনো কোশ্চেন শিট বানিয়ে আনিনি আপনার সঙ্গে দেখা করতে আসবো বলে। এটা ভাবুন না যেন আমরা দুজনে বসে গল্প করছি। তবে আপনার যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে তবে তা জানতে পারেন। কৃষ্ণকলি বলল, হ্যাঁ, প্রশ্ন করে কি মানুষের মনের কথা জানা যায়, সঠিকভাবে মানুষ চেনা যায়? তবে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমাকে দেখে, আমার সঙ্গে কথা বলে কি আপনার আমাকে মানুষ বলে মনে হলো? সৌম্য হেসে ফেলে বলল, আমার তো মনে হচ্ছে আমি কোনো মানুষের সঙ্গেই কথা বলছি। কৃষ্ণকলি হাসলো তার কথা শুনে। তারপর বলল, অনেকে তো আমাকে মুখের উপরে বলেছে আমি নাকি মানুষ নই, ভূত। এতবার এসব কথা আমি শুনেছি যে এক এক সময় আমার নিজেরই মনে হতো আমি আমি সত্যি মানুষ কিনা। সৌম্য অনুভব করছে কৃষ্ণকলির প্রায় সব কথার মধ্যেই অসহায়তা, যন্ত্রণা বোধ যেন উঁকি দিয়ে যাচ্ছে। প্রসঙ্গ পাল্টাবার জন্য সৌম্য এরপর জানতে চাইল, আপনি খেলাধুলো, সিনেমা এসব দেখেন? কৃষ্ণকলি জবাব দিল, আগে দেখতাম, এখন আর বড় একটা দেখি না। এই নতুন ফ্ল্যাটে কেবল কানেকশন এখনও বসেনি বলে টেলিভিশন চলে না। তবে গান শুনি আর বই পড়ি। যা ভালো লাগে তা হলো রাত্রিবেলা ছাদে গিয়ে দাঁড়াতে। একসময় ছবিও আঁকতাম, ওই কাকের ছবিটা আমারই আঁকা। সৌম্য বলল, বেশ পাকা হাত তো আপনার। ছবির কাকটাকে একদম জীবন্ত বলে মনে হচ্ছে এখনই ডানা মেলে ফ্রেমের বাইরে বেরিয়ে আসবে। কৃষ্ণকলি হেসে বলল, ওর গায়ের রংটা ঠিক আমারই মতো, তাই না? এরপর ছবি, সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা হলো তাদের দুজনের মধ্যে। তার সঙ্গে কথা বলে সৌম্য বুঝতে পারল এ মেয়েটি যেন অন্যদের থেকে বেশ খানিকটা আলাদা। এতদিনের অভিজ্ঞতায় সৌম্য জেনেছে কন্যাপক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তারা তাদের পক্ষ থেকে যে কথাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে চায় তা হলো ছেলের আয় কত, ভবিষ্যতে তা আরও বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা, চাকরির নিরাপত্তা কতটা, ছেলের স্থাবর কী সম্পত্তি আছে, এসব কথা। কিন্তু কৃষ্ণকলি একবারও কোনো বৈষয়িক ব্যাপার নিয়ে প্রশ্ন করেনি। আরও একটা ব্যাপার বুঝতে পারল সে, মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে তার উপর একটা আকর্ষণ তৈরি হচ্ছে সৌম্যর। কথা বলতে বলতে সৌম্য একসময় খেয়াল করলো ইতিমধ্যে ঘন্টা দেড়েক সময় কিভাবে যেন কেটে গেছে। রাত প্রায় 8:30 বাজে। এবার তাকে উঠতে হবে, নইলে লুসির খেতে দেরি হয়ে যাবে। তাই সে বলল, আজ এই পর্যন্ত কথা থাক, এবার আমাকে উঠতে হবে, পোষ্যটা একলা আছে বাড়িতে। কৃষ্ণকলি তার হরিণ চোখে সৌম্যর দিকে তাকিয়ে বলল, তাহলে আমাদের আবার কথা বলার সম্ভাবনা আছে বলছেন? সৌম্য হেসে বলল, থাকবে না কেন, টেলিফোনে কথা হতে পারে, যদিও সেটা রবিবার ছাড়া অন্যদিন 8টার পর। রবিবার অবশ্য আমি সারাদিন বাড়িতেই থাকি, ফোন করতে কোনো সমস্যা নেই। তাছাড়া আবার আমাদের দেখাও হতে পারে। সৌম্যর কথা শুনে এই প্রথম যেন উজ্জ্বল হয়ে উঠল কৃষ্ণকলির মুখ। সৌম্য উঠে দাঁড়িয়ে বলল, আপনার সেলফোন নাম্বারটা দিন, আর আমার ফোন নাম্বারও রেখে দিতে পারেন। কৃষ্ণকলি উঠে দাঁড়িয়ে বলল, আমার সেলফোনে কয়েক মাস রিচার্জ করিনি। অর্থাভাবে নয়, বলতে পারেন কিছুটা আলস্যের কারণে। আসলে আমার তেমন কথা বলার লোক তো নেই, ল্যান্ডফোনেই কাজ চলে যায়। আপনার সেলফোনের নাম্বারটা দিন, আমি ফোন করে নেব। সৌম্য নম্বরটা বলল। কৃষ্ণকলি কিন্তু সেটা কাগজে না লেখায় সৌম্য বলল, নম্বরটা আপনার মনে থাকবে? কৃষ্ণকলি হেসে বলল, হ্যাঁ, নম্বরটা আমি মনের মধ্যে গেঁথে নিলাম। এই প্রথম
কোনো ছেলে তার সঙ্গে গল্প করার জন্য নম্বর দিল। চলুন আপনাকে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সৌম্যর সাথে কৃষ্ণকলি করিডোরে বেরিয়ে এলো। কিছুটা এগিয়ে লিফটের সামনে উপস্থিত হলো দুজন। পাশ থেকে সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। কৃষ্ণকলি সিঁড়িটার দিকে তাকিয়ে সৌম্যকে বলল, আপনার হাতে যদি 2 মিনিট সময় থাকে তবে চলুন ছাদটা একবার আপনাকে দেখিয়ে আনি। দেখবেন ওপর থেকে শহরটাকে কেমন সুন্দর দেখায়। সৌম্য একটু ইতস্তত করে বলল, আচ্ছা চলুন। কৃষ্ণকলির পিছন পিছন ছাদে উঠে এলো সৌম্য। বিশাল ছাদ, তবে এক পাশে তখনও রেলিং দেওয়া নেই। ছাদের যে অংশে রেলিং আছে সে অংশে সৌম্যকে নিয়ে এসে দাঁড়ালো কৃষ্ণকলি। এত ওপর থেকে আলো ঝলমল কলকাতা শহরের একটা অংশ অনেকটাই দেখা যাচ্ছে। ফ্লাইওভার দিয়ে খেলনা গাড়ির মতো গাড়ির স্রোত ছুটছে। সত্যি ওপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে নিচের দৃশ্য। কৃষ্ণকলি হঠাৎ বলল, এখানে দাঁড়ালে আমার একটা অদ্ভুত ইচ্ছে জাগে। কি ইচ্ছে জানতে চাইল সৌম্য। কৃষ্ণকলি বলল, মনে হয় যেন ডানা মেলে শূন্যে উড়ে যাই। কি অদ্ভুত ভাবনা, তাই না? সৌম্য বলল, আপনার তো আর ডানা নেই, থাকলে ইচ্ছে পূরণ করতে পারতেন। আর এরপরে সৌম্যর খেয়াল হলো তার দেরি হয়ে যাচ্ছে। সে বলল, এবার নিচে নামতে হবে আমাকে। ছাদ থেকে নিচে নেমে এলো তারা। সৌম্য লিফটে উঠে পড়ল। কৃষ্ণকলি তার উদ্দেশ্যে বলল, সাবধানে ফিরবেন, আশা করছি আবার দেখা হবে। নিচে নামতে শুরু করলো লিফট। 9:30 নাগাদ বাড়ি ফিরে এলো সৌম্য। লুসিকে খাইয়ে নিজে খেয়ে শুয়ে পড়েছিল সে। মাঝরাতে হঠাৎ লুসির ডাকে ঘুম ভেঙে গেল তার। সৌম্যর একতলা বাড়ির বাইরের দিকে গ্রিলে ঘেরা একটা বারান্দা আছে। তার সামনে কিছু ফাঁকা জমি, তারপর এক মানুষ সমান প্রাচীর দেওয়া কম্পাউন্ডের ভিতর প্রবেশ করার জন্য গেট, আর জমিটার এক পাশে ছোট গ্যারেজ। বারান্দার গ্রিল তালাবন্ধ থাকে, কিন্তু সৌম্যর পাশে যে ঘরে লুসি থাকে সে ঘর আর গ্রিল ঘেরা বারান্দার মধ্যে দরজাটা খোলা থাকে, কারণ কোনো কোনো সময় বারান্দার কোণে গিয়ে লুসি রাত্রিবেলা হিসি করে। সে দরজাটা আজও খোলা ছিল। লুসির ডাক শুনে ঘুম ভাঙার পর সৌম্য বুঝতে পারল ডাকটা আসছে বারান্দা থেকে। বাড়ির কম্পাউন্ডে কেউ প্রবেশ করলে লুসি যেমন তাকে দেখে ডাকে, সে ডাকটা অনেকটা তেমনই। একবার দুবার নয়, ডেকেই চলেছে লুসি, কিন্তু এত রাতে কে ঢুকবে কম্পাউন্ডের মধ্যে? তাছাড়া কম্পাউন্ডে ঢোকার গেটে তো সৌম্য তালা দিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ তার মনে হলো লুসি যখন ডাকছে তখন বাইরে বেরিয়ে একবার দেখে আসা দরকার। শীতকালের মধ্যরাত, সারা পাড়া ঘুমিয়ে পড়েছে। বলা যায় না সে সুযোগকে কাজে লাগিয়ে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে পারে। গ্যারেজে তার গাড়িটাও রাখা আছে। বিছানা ছেড়ে তাই উঠে পড়তে হলো সৌম্যকে। দরজা খুলে বারান্দাতে গিয়ে উপস্থিত হলো সে। তাকে দেখেই লুসির তর্জন গর্জন আরও বেড়ে গেল। বারান্দা গ্রিলের গেটের উপর ঝাঁপাতে লাগলো সে, আর সৌম্যর দিকে তাকাতে লাগলো। লুসির যখন বাইরে যাওয়ার ইচ্ছে হয় তখন সে এমনভাবেই গ্রিলের দরজার উপর ঝাঁপিয়ে সেটা সৌম্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাইরের দিকে ভালো করে তাকিয়েও সন্দেহজনক তেমন কিছু নজরে পড়ল না সৌম্যর। কম্পাউন্ডের গেটেও আগের মতোই তালা ঝুলছে। সৌম্য মনে হলো লুসি হয়তো বা বিড়াল বা ওই ধরনের কোনো ছোটোখাটো প্রাণী দেখেছে। বিড়াল একদম পছন্দ করে না লুসি। নিস্তব্ধ রাতে লুসির ডাক বারান্দার ভিতর থেকে কম্পাউন্ড অতিক্রম করে বাইরেও ছড়িয়ে পড়ছে, যে শব্দে প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া বারান্দায় বেশ ঠান্ডাও লাগছে সৌম্যর। তাই সে এরপর জোর করে লুসির গলার বাকলস ধরে তাকে ঘরের ভিতর ঢুকিয়ে বারান্দাতে যাওয়ার দরজাটা বন্ধ করে দিল। বন্ধ ঘরে বেশ কিছুক্ষণ ক্রুদ্ধ হয়ে গড়গড় করে চলল লুসি। সৌম্য তার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর বারান্দার সামনে জমিটাতে লুসিকে নিয়ে বার হয় সৌম্য। জমিটার এক কোণে প্রাতকৃত্য সারে লুসি। এদিনও সকালবেলা লুসিকে ঘর থেকে বারান্দায় বার করে গ্রিলের দরজা খুলল সৌম্য। লুসি অন্য দিনের মতো সৌম্যর সঙ্গে একসঙ্গে বাগানের মতো ছোট্ট জমিটাতে নামলো না। বারান্দা গ্রিলের দরজাটা খুলতেই সে বারান্দা ছেড়ে লাফিয়ে নেমে তীরের বেগে ছুটল গ্যারেজ ঘরটার দিকে। সে ছোট্ট গ্যারেজ ঘরটার চারপাশে পাক খেতে লাগলো আর শুকতে লাগলো।
আবার কোনো সময় আঁচড় দিতে শুরু করলো দরজার গায়ে। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না সৌম্য। লুসি এরপর কম্পাউন্ডের অন্য অংশে তার প্রাত্যহিক কাজের জন্য গেল ঠিকই, কিন্তু কম্পাউন্ডের এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে মাঝে মাঝেই গ্যারেজ ঘরটার কাছে গিয়ে যেন ভিতরে ঢোকার পথ খুঁজতে লাগলো। একটু পরে হরনাথ চলে এলো। সৌম্যকেও স্নান খাওয়া সেরে গাড়ি নিয়ে অফিস বেরোতে হবে 8:30টার মধ্যে। কাজেই সে জমিটা ছেড়ে বাড়ির ভিতর ঢুকে পড়ল, আর হরনাথও লুসিকে সঙ্গে নিয়ে চলে গেল। ঠিক 8:30 নাগাদ সৌম্য অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে ঘরের বাইরে বেরোলো। হরনাথ থাকলে সেই গ্যারেজের দরজা খোলা বন্ধ করে। লুসিও তার পেছন পেছন আসে। এদিনও সৌম্যর পিছন পিছন হরনাথ লুসি জমিটাতে নেমে এলো। হরনাথ প্রথমে গিয়ে রোজকার মতো কম্পাউন্ডের বাইরে যাওয়ার দরজাটা খুলে দিল, যাতে সৌম্য গাড়ি নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারে সেজন্য। সৌম্য গিয়ে গ্যারেজের দরজার সামনে দাঁড়ালো, তার সঙ্গে লুসিও। অফিস রওনা হওয়ার আগে সৌম্য লুসির মাথায় হাত বুলিয়ে আদর করে যায়। প্রত্যুত্তরে লুসি তার হাত চেটে দেয়। সৌম্য আজও লুসির মাথায় হাত দিয়ে আদর করলো, কিন্তু লুসি যেন ব্যাপারটাকে বিশেষ পাত্তা দিল না। তার দৃষ্টি গ্যারেজের দরজার দিকে। হরনাথ বাইরে যাওয়ার দরজা খুলে দিয়ে গ্যারেজ ঘরের সামনে দাঁড়ালো। তারপর চাবি দিয়ে তালা খুলে পাল্লা দুটোকে দুপাশে উন্মুক্ত করে দিল। আলো প্রবেশ করলো গ্যারেজের ভিতর। সৌম্য গ্যারেজের ভিতর ঢুকতে যাচ্ছিল, হঠাৎই একটা জিনিস দেখে থমকে দাঁড়িয়ে পড়ল সে। তার সাদা গাড়ির বোনেটের উপর বসে আছে বেশ বড় একটা কাক। সম্ভবত দাঁড় কাকই হবে। কোথা দিয়ে কাকটা ভেতরে ঢুকলো? সৌম্যর মনে হলো গ্যারেজের মাথার দিকে ঘুলঘুলির মতো যে ছিদ্রটা আছে, সম্ভবত তা দিয়েই ভিতরে প্রবেশ করেছে কাকটা। হঠাৎ বাইরের সূর্যালোক চোখে পড়ায়, অথবা তার সামনে দরজাটা উন্মুক্ত হয়ে যাওয়াতে মুহূর্তের জন্য হয়তো হতচকিত হয়ে গিয়েছিল কাকটা। আর এরপরই সে বাইরে বেরোবার জন্য উড়তেই উড়ন্ত কাকটাকে ধরার জন্য শূন্যে লাফ দিল লুসি। সে কাকটাকে ধরতে পারল না ঠিকই, কিন্তু তার থাবার আঘাতে কাকের শরীর থেকে একটা বড় পালক খসে পড়ল। কাকটা উড়ে গিয়ে বসলো ছাদের কার্নিশে। লুসি ছুটে গিয়ে কার্নিশের নিচে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। সৌম্যকে রওনা হতে হবে। গাড়ি নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল সে। গাড়ি নিয়ে চলতে চলতে তার মনে পড়ে গেল গত সন্ধ্যার কথা, কৃষ্ণকলির কথা। মেয়েটাকে বেশ ভালোই লেগেছে সৌম্যর। সে ভাবল, দেখা যাক কৃষ্ণকলি তার সঙ্গে আর যোগাযোগ করে কিনা। অফিসে প্রচণ্ড চাপ থাকে সৌম্যর। মধ্যবর্তী পর্যায়ের অফিসার সে। মাথার উপর সিনিয়র অফিসারদের চাপ আর তার অধস্তন কর্মীদের দিয়ে কাজ করানো, এই দুই মিলেমিশে নাজেহাল অবস্থা হয় তার। এদিনও প্রচণ্ড ছিল তার। অফিসে ঢোকার পর অন্য কথা সৌম্যর মাথাতেই রইল না। সে যখন অফিস থেকে বেরোলো তখন সন্ধে 6:30 বাজে। গাড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা হলো সে। সৌম্য বাড়ি পৌঁছলো 7:30 নাগাদ। গ্যারেজে গাড়ি রেখে বাড়ির ভিতর ঢোকার জন্য এগোতে যেতেই বেশ ঠান্ডা অনুভূত হলো তার। সৌম্যর এবার খেয়াল হলো তার গায়ে কোটটা নেই। অফিসের চেয়ারে সে কোটটা খুলে রেখেছিল, তারপর বেরোবার সময় সেটার গায়ে দেওয়া হয়নি। সে তাড়াতাড়ি বাড়ির ভিতর ঢুকে পড়ল। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে আরও কিছুটা সময় লাগলো তার। চা নিয়ে হরনাথ ঘরে ঢুকলো, আর তার সাথে লুসিও। সে সোফায় বসে থাকা সৌম্যর হাঁটুতে মাথা ঘষে তার পায়ের কাছে শুয়ে পড়ল। হরনাথ চা টেবিলে নামিয়ে রেখে যাওয়ার সময় বলল, আজ ওই কাকটাকে দেখার পর থেকে যেন লুসির কী একটা হয়েছে। সারাদিন ধরেই মাঝে মাঝে চিৎকার করেছে আর বাইরে যাবার চেষ্টা করেছে। সৌম্য বলল, সকালবেলা তো কাকটাকে প্রায় ধরেই ফেলেছিল, একটুর জন্য বেঁচে গেল কাকটা। আসলে প্রাণীদের মতিগতি কখন কি যে হয় বোঝা ভার। চা শেষ করে একটা বই নিয়ে বসলো সৌম্য। আধ ঘন্টা পরই হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। ল্যান্ড ফোনের নাম্বার। কলটা সে রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, কি একবার শুনেই নাম্বারটা মনে রাখতে পেরেছি তো? কৃষ্ণকলির গলা। সৌম্য বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। কৃষ্ণকলি বলল, ঠান্ডা তো ভালোই পড়েছে, এই শীতের মধ্যে শুধু শার্ট পরে কি ঘোরা ভালো? কথাটা শুনে সৌম্য অবাক হয়ে বলল, আপনি আজ সন্ধ্যায় আমাকে কোথায় দেখলেন? আসলে আমি কোটটা অফিসের চেম্বারে ভুল করে ফেলে এসেছি।
কৃষ্ণকলি হেসে জবাব দিল, দেখলাম, তবে কোথায় তা বলবো না। সৌম্য হেসে বলল, শুনেছি অনেকে বিয়ের আগে পাত্রপাত্রীর সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য গোয়েন্দা নিয়োগ করেন, তেমন কোনো ব্যাপার নয় তো? তা হতেও পারে। হেসে হেঁয়ালি করে জবাব দিল কৃষ্ণকলি। এরপর সে সরাসরি জানতে চাইল, কাল সন্ধ্যায় আবার আমাদের দেখা হতে পারে কি? সৌম্য বলল, কিন্তু কাল তো আমার অফিস আছে। কৃষ্ণকলি বলল, আমি জানি, কিন্তু সেক্টর 5 থেকে তো আমার বাসস্থান খুব দূরে নয়, একবার না হয় ঘুরেই গেলেন। সৌম্য মনে মনে ভাবল, সে তো তার অফিসের ঠিকানা বলেনি কৃষ্ণকলিকে, তবে হয়তো সে আজ অফিস থেকে বেরোবার সময় দেখেছে তাকে নিশ্চুপ থাকতে দেখে কৃষ্ণকলি বলল, কি হলো, আসবেন? সৌম্য কেন জানি না এবার তাকে না বলতে পারল না। হয়তোবা মেয়েটার প্রতি আকর্ষণ অনুভব করছে বলে সে বলল, ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। কৃষ্ণকলি বলল, চেষ্টা নয়, আপনি কিন্তু আসবেন, আমি প্রতীক্ষায় রইলাম। লুসি এবার হঠাৎই উঠে দাঁড়িয়ে সৌম্যর দিকে তাকিয়ে ডাকতে থাকলো। সৌম্য এক হাতে ফোন কানে দিয়ে অন্য হাত দিয়ে লুসির মাথায় হাত দিয়ে আদর করে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। কৃষ্ণকলি এরপর যেন তার উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লুসির চিৎকার শুনে সে একটু চুপ করে থেকে বলল, এখন বরং ফোনটা রাখি, আপনার পোষ্য মনে হচ্ছে চাইছে যে আপনি ওর দিকে নজর দেন। লুসির চিৎকার ক্রমশ বেড়েই চলেছে, তাকে থামানো যাচ্ছে না। কাজেই সৌম্যকে বাধ্য হয়ে বলতে হলো, সরি, ওর মনে হয় খিদে পেয়েছে তাই চিৎকার করছে। কৃষ্ণকলি বলল, সরি বলার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। এ কথা বলে শুভরাত্রি জানিয়ে সে ফোনটা ছেড়ে দিল। খাওয়া সেরে নির্দিষ্ট সময় বিছানাতে গিয়ে শুয়ে পড়ল সে। আগের দিনের মতোই মাঝরাতে লুসির ভুক ভুক শব্দ শুনে সৌম্যর ঘুম ভেঙে গেল। নিদ্রা জড়ানো চোখে পাশ ফিরল সে। শীত হোক বা গ্রীষ্ম, ঘরের একটা জানলা খুলে ঘুমোয় সে। সিল্কের একটা পাতলা পর্দা অবশ্য টাঙানো থাকে জানলাতে। বাইরের চাঁদের আলো থাকলে সে আলো সূক্ষ্ম কাপড়ের পর্দা অতিক্রম করে প্রবেশ করে ঘরের ভিতর। ঘুম জড়ানো চোখে সে সেই পর্দার দিকে তাকাতেই তার মনে হলো বেশ বড় আকারের পাখি যেন বসে আছে জানলার গায়ে। মনে হচ্ছে একটা কাক। সৌম্য সঙ্গে সঙ্গে বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালিয়ে দিল, কিন্তু সে দেখতে পেল পর্দার ওপাশে অবয়বটা আর নেই। তবে সে কি ঘুম চোখে ভুল দেখল? লুসির ডাক এরপর থেমে গেল। সৌম্য বাতি নিভিয়ে আবার শুয়ে পড়ল। পরদিন অফিসে ঢুকে নিজের কাজে ডুবে গিয়েছিল সৌম্য। বেলা 2টোর সময় আধ ঘন্টার জন্য টিফিন টাইম। সৌম্য হালকা টিফিন করে এই সময়, ওই 2-4 টুকরো ফল আর 2 পিস ডিম পাউরুটি। তার চেম্বারটা একতলায়। শীতকাল বলে এসি বন্ধ করে রেখেছে সে, তাই জানলাটা খোলা। বাইরে থেকে কম্পাউন্ডে বেশ কয়েকটা গাছ আছে, তাতে কাক আর ছোটোখাটো পাখির বাসাও আছে। জানলা খোলা থাকতে তাদের ডাক শোনা যায়। সৌম্য কোনো কোনো সময় খাবারের টুকরো জানলা দিয়ে বাইরে ফেললে কাক শালিখের দল এসে তা খায়। চেম্বারের দরজা বন্ধ করে টিফিন খেতে বসেছিল সৌম্য। টিফিন শেষ হওয়ার পর সে চেয়ার থেকে উঠে গিয়ে পাউরুটির গায়ের চামড়ার মতো অংশের টুকরোগুলো বাইরে ছুঁড়ে ফেলল। ঠিক তখনই গাছের ডাল থেকে বেশ বড় আকারের একটা কাক নেমে এসে বসলো জানলার বাইরের জমিতে। একটা দাঁড় কাক। দাঁড় কাকের সংখ্যা কি হঠাৎ বেড়ে গেল? গতকাল সকালে তার গাড়ির বনেটের উপর যে কাকটা বসেছিল সেটাও একটা দাঁড় কাক। গতকাল রাতে তার জানলার গায়ে ঘুম চোখে যে কাকের ছায়াটা সে দেখেছিল সেটাও বেশ বড় আকৃতির ছিল। এই কথাগুলো ভাবল সৌম্য, আর এরপরই টেবিলে রাখা তার মোবাইল ফোন বেজে উঠল। সৌম্য মোবাইল ফোনটা হাতে তুলে নিল। অচেনা নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে এক নারী কণ্ঠ। হ্যাঁ, হ্যালো বলল। ওই একটা শব্দই যথেষ্ট। গলাটা শুনে চমকে উঠল সৌম্য। এ তার অতি পরিচিত এক কণ্ঠস্বর। আবারও ওপাশের কণ্ঠস্বর। হ্যালো বলল। সৌম্য
নিজের অজান্তেই বলে উঠল, হ্যালো। তার কণ্ঠস্বরও একেবারে চিনতে পারল ওপাশের জন। সে বলল, সৌম্য, সৌম্য প্লিজ আমার ফোনটা কেটো না। সৌম্য কোনো উত্তর দিল না। আসলে ফোনের ওপাশে যে আছে তার কণ্ঠস্বর শুনে হতবাক হয়ে গেছে সৌম্য। শ্রাবস্তীর ফোন। শ্রাবস্তী সৌম্যকে নিশ্চুপ থাকতে দেখে বলল, প্লিজ সৌম্য, প্লিজ তুমি একটা মিনিট আমার কথা শোনো। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে সৌম্য একটু রুক্ষভাবে বলল, এতদিন পর হঠাৎ আমার সঙ্গে কি কথা? শ্রাবস্তী বলল, আমি আমি ফিরে এসেছি সৌম্য, শুধু একবারের জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সৌম্য বলল, দেখা করে কি করবে? আর আমিও বা কেন দেখা করব তোমার সঙ্গে? শ্রাবস্তী বলল, শুধু একবার আমি দেখা করতে চাই তোমার সঙ্গে, কিছু কথা বলতে চাই। সৌম্য বলল, যা বলার বলো, আমি শুনছি, ফোনেই বলো। ওপাশ থেকে শ্রাবস্তী বলল, না না, ফোনে বলা যাবে না, সামনাসামনি কথা বলবো আমি। প্লিজ 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 তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, কথা কথা বলার একটা অন্তত সুযোগ দাও। সৌম্য তার কণ্ঠস্বর শুনে বুঝতে পারল শ্রাবস্তীর গলা কান্নায় বুঝে আসছে। সৌম্য এরপর ফোনটা রেখে দিতে যাচ্ছিল। সে তার সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আর কোনো সুযোগ দেওয়া উচিত হবে না। ওপাশ থেকে শ্রাবস্তী কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, একবার 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 আমাকে একটা শেষ সুযোগ দাও তোমার সঙ্গে কথা বলার জন্য। ফোন কলটা কেটে দিতে গিয়েও শ্রাবস্তীর প্রতি প্রবল ঘৃণায় সৌম্যর মাথায় একটা ভাবনা এলো, শ্রাবস্তী ফিরে এলো কেন? সে তাকে ফোনই বা করছে কেন? নিশ্চয়ই সে কোনো বিপদে পড়ে আজ সৌম্য শরণাপন্ন হচ্ছে। ঠিক যেমন সে সৌম্যকে অবর্ণনীয় মানসিক কষ্ট দিয়েছিল, হয়তোবা তেমনই কোনো যন্ত্রণা আজ সে নিজেও ভোগ করছে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। তার সঙ্গে দেখা করে নিজের চোখে ব্যাপারটা উপভোগ করলে কেমন হয়? তাতে হয়তো সৌম্যর মনের ভিতর যে ক্ষত লুকিয়ে আছে তার আরাম হবে। ক্ষোভ বা প্রতিশোধের একটা উল্লাস যেন জেগে উঠল সৌম্যর মনে। সে বলল, আচ্ছা আমি দেখা করব, কোথায় দেখা করবে বলো? শ্রাবস্তী বলল, আমি যদি রাতে তোমার বাড়ি যাই। সৌম্য বলল, না, বাড়িতে না, আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে। শ্রাবস্তী একটু চুপ করে থেকে বলল, তবে সবুজ বিথিতে, হ্যাঁ, যেখানে আমরা বসতাম, কাল আমি তোমার সঙ্গে সেখানেই দেখা করব। সৌম্য বলল, কাল কিভাবে হবে? কাল তো আমার অফিস আছে। শ্রাবস্তী বলল, প্লিজ 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 অফিস থেকে দরকার হলে ছুটি নাও, একসময় তো ছুটি নিয়েই আমার সঙ্গে দেখা করেছো কতদিন। এ কথার উত্তরে সৌম্য বলল, সেসব দিন এখন পিছনে ফেলে এসেছি আমি। সেদিনের সে সম্পর্ক আর তুমি রাখোনি। তুমি যখন বলছো তখন আমি রবিবার দুপুরে শেষ একবার তোমার সঙ্গে দেখা করতে যাব। সৌম্যর কথা শুনে শ্রাবস্তী বলল, না 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 না, রবিবার অনেক দেরি হয়ে যাবে, হয়তো তোমার সঙ্গে দেখাই হবে না আমার। প্লিজ সৌম্য, প্লিজ 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 কাল দুপুরেই তুমি এসো প্লিজ। আকুল আরতি ঝরে পড়ল শ্রাবস্তীর কান্না ভেজা গলা থেকে। সৌম্যর মাথার মধ্যে আবার যেন শ্রাবস্তীর দুর্দশা দেখে আনন্দ লাভের ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। সে বলল, ঠিক আছে, আমি কাল দুপুর 3টে নাগাদ সবুজ বিথিতে পৌঁছে যাব। শ্রাবস্তী বলল, আমরা যে বেঞ্চটায় বসতাম সেখানেই বসবো। লাইনটা কেটে গেল। এরপর আর একটা খড়খড় শব্দ শুনে সৌম্য দেখল সেই দাঁড় কাকটা জানলার উপর উঠে বসে জাল আঁকড়ে ধরে তার গায়ে ঠোঁট ঘষে খড়খড় শব্দ করছে। পাউরুটির টুকরোর জন্য সম্ভবত প্রত্যাশা করছে সে। সৌম্য হাত উঁচিয়ে তাড়ানোর ভঙ্গি করতেই সে উড়ে গেল। কিছুক্ষণের মধ্যে আবার অফিসের কাজ শুরু হয়ে গেল, কিন্তু কিছুতেই সে আর কাজে মন বসাতে পারল না। এরপর তার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো শ্রাবস্তীর অপ্রত্যাশিত ফোন কলটা। তাকে কি বলতে চায় শ্রাবস্তী? কেন সে হঠাৎ তার সুখ স্বপ্ন ছেড়ে আবার কলকাতায় ফিরে এলো? কখনো সৌম্যর মনের মধ্যে পাক খেতে লাগলো বিজাতীয় একটা উল্লাস, আবার কখনো মনে পড়তে লাগলো শ্রাবস্তীর সঙ্গে তার টুকরো টুকরো পুরনো স্মৃতি।
এদিন 6টা নাগাদ অফিস থেকে গাড়ি নিয়ে বেরোলো সৌম্য। সে নিজের বাড়ির রাস্তার দিকেই এগোতে যাচ্ছিল। হঠাৎই তার মনে পড়ল কৃষ্ণকলির বাড়িতে যাওয়ার কথা। শ্রাবস্তীর ফোনটা আসার পর তার মাথাটা এলোমেলো হয়ে গেছিল। সে ভুলেই গেছিল কৃষ্ণকলির কাছে যাওয়ার কথা। ব্যাপারটা মনে পড়ার সঙ্গে সঙ্গে গাড়ির মুখ ঘুরিয়ে নিয়ে কৃষ্ণকলির বাড়ির যাওয়ার রাস্তা ধরল সৌম্য। সে পৌঁছে গেল সেই আবাসনের সামনে। একই রকম অন্ধকার আবাসনটা, দু একটা তলায় মাত্র জোনাকির মতো আলোক বিন্দু দেখা যাচ্ছে। চাঁদের আলোতে কেমন যেন ভুতুড়ে অবয়ব দাঁড়িয়ে আছে বহুতলটা। সৌম্য মাথা তুলে তাকালো উপর দিকে। হ্যাঁ, সেখানেও আলোক বিন্দু দেখা যাচ্ছে। সৌম্য অনুমান করল ওটাই কৃষ্ণকলির ফ্ল্যাট। গাড়ি পার্ক করে আবাসনের ভেতরে ঢুকলো সৌম্য। সিকিউরিটির লোকটা একবার শুধু তাকালো তার দিকে, আজও কিছু বলল না। সে এগিয়ে গিয়ে লিফটে উঠে পড়ল। ফ্লোরগুলো একই রকম নির্জন, কেউ কোথাও নেই। টপ ফ্লোরে উঠে করিডোর দিয়ে এগিয়ে কৃষ্ণকলির দরজার সামনে দাঁড়ালো সৌম্য। দরজাটা আধ খোলা, তবুও ডোরবেল বাজালো সৌম্য। ভেতর থেকে গান বাজতে লাগলো, কৃষ্ণকলি আমি তারেই বলি। ভেতর থেকে কৃষ্ণকলির কণ্ঠস্বর ভেসে এলো, দরজা তো খোলাই, ঢুকে পড়ুন। সৌম্য ড্রয়িং রুমে ঢুকলো। আজও ঘরের ভেতর পা রেখে কৃষ্ণকলির দর্শন না পেলেও সৌম্য ঘরে ঢুকেছে বুঝতে পেরে সে পর্দার ওপাশ থেকে বলল, 1 মিনিট বসুন, আমি চা নিয়ে আসছি। ঘরে ঢোকার পরই আজ দেয়ালে টাঙানো কাকের ছবিটা দৃষ্টি আকর্ষণ করল। তার মনে পড়ল 2 দিন ধরে তার দাঁড় কাক দেখার কথা। ছবিটা ভালো করে দেখার জন্য সে এগিয়ে গিয়ে দাঁড়ালো দেয়ালের কাছে। সৌম্যর মাথার একটু ওপরেই ঝুলছে দাঁড় কাকের ছবিটা। প্রমাণ আকৃতির দাঁড় কাকটা যেন ঘাড় ফিরিয়ে তার দিকেই তাকিয়ে আছে। ছবিটাকে ভালো করে দেখতে দেখতে সৌম্য একটা জিনিস খেয়াল করলো, কাকটার লেজের অংশ যেন এক জায়গাতে একটু ফাঁকা, যেন মাঝের একটা পালক খসে গেছে। কৃষ্ণকলি এমনভাবে কেন আঁকলো ছবিটা? নাকি সে ওই অংশের পালকটা আঁকতে ভুলে গেছে? আবার এমনও হতে পারে ওটা কোনো ইঙ্গিতবাহী আধুনিক শিল্পকলার বিষয়। চিত্রকলা সম্পর্কে সৌম্যর তেমন জ্ঞান নেই। সৌম্য ছবিটার দিকে তাকিয়েই দাঁড়িয়েছিল। এমনভাবে কি দেখছেন ছবিটাতে? কৃষ্ণকলির কথায় সৌম্য ফিরে তাকালো। চায়ের কাপ প্লেট নিয়ে ঘরে ঢুকেছে কৃষ্ণকলি। আজও তার পরনে কালো পোশাক, স্বচ্ছ সিল্কের শাড়ি। তবে হাতাওয়ালা ব্লাউজের পরিবর্তে আজ সে স্লিভলেস। কপালে একটা টিপও পড়েছে সে। আজ যেন তাকে আগের দিনের থেকে বেশ খানিকটা মোহময়ী দেখাচ্ছে। সৌম্য বলল, ছবিটা ভালো করে দেখছিলাম, খুব সুন্দর আঁকেন আপনি। কৃষ্ণকলি বলল, আঁকি নয়, আঁকতাম, এখন সব বন্ধ। আচ্ছা, আপনার মনে প্রশ্ন আসছে না, এত সুন্দর সুন্দর পাখি থাকতে আমি কাকের ছবি আঁকলাম কেন? কেন? সোফার দিকে বাড়িয়ে সৌম্য প্রশ্ন করল। কৃষ্ণকলিও সোফার কাছে এগিয়ে এসে বলল, কাক তার শরীরের রঙের কারণে অনেকের চোখে কুৎসিত হলেও তার অনেক এমন গুণ আছে যা হয়তো আজকাল মানুষের মধ্যেও দেখা যায় না। এই যেমন কোনো মানুষ বিপদে পড়েছে দেখলে অন্য মানুষরা পাশ কাটিয়ে চলে যায়, হ্যাঁ, কিন্তু একটা কাক বিপদে পড়লে দেখবেন অন্য কাকরা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। তারা নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। এই যে আপনি দাঁড় কাকের ছবিটা দেখছেন, ওরা ওরা কোনো দিন সঙ্গী বদল করে না, নিজের সঙ্গীকে ছেড়ে অন্য কোনো নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। পাখি হলেও ওরা প্রকৃত ভালোবাসা কাকে বলে তা জানে। দাঁড় কাক যার সঙ্গে একবার বাসা বাঁধে তার মৃত্যু হলেও একলাই থাকে। আমার মনে হয় কাকেরাই সব চাইতে সুন্দর পাখি। যার অন্তর সুন্দর সেই তো বেশি সুন্দর। তাই কাকের ছবি এঁকেছি আমি। কাকই আমার চোখে লাভ বার্ড। একটানা কথাগুলো বলে থামলো কৃষ্ণকলি।
সৌম্য সোফায় এসে বসেছে। কৃষ্ণকলি একটু ঝুঁকে পড়ে প্লেট সমেত চায়ের কাপটা বাড়িয়ে দিল সৌম্যর দিকে। মুহূর্তের জন্য কৃষ্ণকলির শাড়িটা বুক থেকে খসে পড়ল। সৌম্যর চোখে ধরা দিল কৃষ্ণকলির গভীর বক্ষ বিভাজিকা। অবশ্য সৌম্য পর মুহূর্তেই অন্যদিকে চোখ সরিয়ে নিল। কৃষ্ণকলি তার মুখোমুখি বসল, তারপর জিজ্ঞেস করল, আমি ঠিক বললাম কি না? যে কোনো প্রাণীর মধ্যেই নারী পুরুষের ভালোবাসাটাই কি আসল নয়? সুখের লোভে, ইন্দ্রিয় সুখের লোভে বা অন্য কিছুর লোভে নিজের সঙ্গীকে, বন্ধুকে ছেড়ে যাওয়া কি উচিত? কৃষ্ণকলির কথা শুনে সৌম্যর মনে পড়ে গেল শ্রাবস্তীর কথা। সেও তো তাকে লোভের বশবর্তী হয়েই ছেড়ে গেছিল। আজ হয়তো কোনো দুর্বিপাকে পড়ে সে তখন সৌম্যর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। এ কথা ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দিল সৌম্য। এরপর কৃষ্ণকলি হঠাৎই বলল, আর একবার যারা ভালোবাসার সম্পর্কের সঙ্গে প্রতারণা করে তাদের কোনো সময় ক্ষমা করা উচিত নয়। যে একবার বিশ্বাসভঙ্গ করে সে দ্বিতীয়বার একই কাজ করতে পারে। কৃষ্ণকলির কথা শুনে মনে মনে সৌম্য চমকে উঠল। মেয়েটা থট ট্রেডিং জানে নাকি? সৌম্য তো এই মুহূর্তে শ্রাবস্তীর সম্পর্কে এই কথাই ভাবছিল। সৌম্য বলল, ঠিকই বলেছেন আপনি। কৃষ্ণকলি বলল, আসলে এরা কোনোদিন হয়তো একাকিত্ব কি ভয়ঙ্কর জিনিসটা অনুভব করেনি, যেমন আমি করি। এই যে আপনাকে ফোন করে আসতে বললাম, কেন জানেন? আপনি যতটুকু সময়ই থাকবেন সে সময়টুকু আমার একাকিত্ব দূর হবে। বড় ভয়ঙ্কর জিনিস এই একাকিত্ব, যা অনেক সময় মানুষকে অনেক মারাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আলোচনার প্রসঙ্গ বেশ গম্ভীর হয়ে যাচ্ছে। এমনিতেই শ্রাবস্তীর ফোনটা আসার পর থেকে মাথার মধ্যে একটা জট পাকিয়ে যাচ্ছে। তাই প্রসঙ্গটাকে পরিবর্তন করার জন্য সৌম্য বলল, যাক এসব কথা, আপনি বেড়াতে ভালোবাসেন? আমার কিন্তু নতুন নতুন জায়গা দেখতে খুব ভালো লাগে। কৃষ্ণকলি বলল, হ্যাঁ, বাবা মায়ের সঙ্গে বেশ কিছু জায়গায় বেড়াতে গেছি। কোথায় কোথায় গেছেন জানতে চাইল সৌম্য। এরপর তাদের মধ্যে শুরু হলো বেড়ানো আর অন্য নানান বিষয় নিয়ে আড্ডার মতো আলোচনা। সময় এগিয়ে চলল, কথা বলছিল তারা দুজন। এরপর হঠাৎই একসময় বাতি নিভে গেল। কৃষ্ণকলি বলল, এই রে, ফ্ল্যাটে আবার জেনারেটর নেই, আলো আবার কখন ফিরবে কে জানে। সৌম্য বলল, আজ এবার তাহলে আমি উঠি। কৃষ্ণকলি বলল, হ্যাঁ, তবে যাওয়ার আগে একবার ছাদে ঘুরে আসি, চলুন। সৌম্য বলল, আচ্ছা। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। তারপর অন্ধকারের মধ্যে দরজা কোথায় অনুমান করে সৌম্য পা বাড়ালো। কৃষ্ণকলিকে দেখা যাচ্ছে না, সে যেন অন্ধকারের সঙ্গে মিশে আছে। অপরিচিত ঘরে এগোতে গিয়ে সৌম্যর অনুমানে একটু ভুল হলো। একটা শোকেসের কোণে সে ঠক্কর খেয়ে টাল সামলাতে না পেরে আরেকটু হলেই হয়তো পড়ে যাচ্ছিল, কিন্তু সে মাটিতে পড়ল না, গিয়ে পড়ল কৃষ্ণকলির উপর। মুহূর্তের জন্য তার হাত স্পর্শ করে গেল কৃষ্ণকলির নরম বুক। সৌম্য অবশ্য সঙ্গে সঙ্গে নিজেকে সামনে নিয়ে বলল, সরি। সৌম্যর মনে হলো কৃষ্ণকলি যেন হাসল। তারপর সে বলল, আপনি আমার হাতটা ধরুন, নইলে আবার কোথায় ধাক্কা খেতে পারেন। এ কথা বলে সে নিজেই সৌম্যর হাতটা ধরল। বহুদিন পর কোনো নারীর হাতে স্পর্শ পেয়ে ভালোই লাগলো সৌম্যর। হাত ধরা অবস্থাতেই ঘর থেকে বেরোলো তারা। অন্ধকার পেরিয়ে এগুলো সিঁড়ির দিকে। কৃষ্ণকলির শরীরের উষ্ণতা স্পষ্ট অনুভব করতে পারছে সৌম্য। ছাদে উঠে এলো তারা। ছাদ কিন্তু চাঁদের আলোতে আলোকিত। সৌম্য এবার হাতটা ছাড়িয়ে নিল। তারা গিয়ে দাঁড়ালো রেলিংয়ের ধারে। নিচের দিকে তাকালো সৌম্য। চারপাশে বেশ খানিকটা জায়গা জুড়ে নিচে অন্ধকার ছড়িয়ে আছে। শুধু কিছু চলমান আলোক বিন্দু দেখা যাচ্ছে, গাড়ির হেডলাইটের আলো। কৃষ্ণকলি তাকালো চাঁদের দিকে। সৌম্য তাকালো। প্রায় পূর্ণচন্দ্রই বলা যায়, যেন সে ছাদের কাছাকাছি নেমে এসেছে। সৌম্য স্বগতোক্তি করল, খুব সুন্দর চাঁদটা। কৃষ্ণকলি বলল, হ্যাঁ, খুব সুন্দর। আর দুদিন পরে পূর্ণিমা।
আমার সঙ্গে একটু আগে বেড়াতে যাওয়ার গল্প করছিলেন। আমার এখন কি মনে হচ্ছে জানেন? ওই চাঁদের দিক থেকে বেরিয়ে আসি, উড়ে যাই চাঁদের দিকে। সৌম্য বলল, মানুষের যদি পাখির মতো ডানা থাকতো তবে সত্যিই উড়ে বেড়ানো যেত। কৃষ্ণকলি বলল, আচ্ছা ধরুন আপনার দুটো পাখা হলো, তখন কি আপনি আমাকে সঙ্গী করে ওই চাঁদের কাছে বেড়াতে যাবেন? সৌম্য হেসে বলল, পরিকল্পনা মন্দ নয়, দেখি যদি স্বপ্নর মধ্যে উড়ে যাওয়া যায়। কৃষ্ণকলি হেসে বলল, মন থেকে চাইলে কিন্তু স্বপ্নও সত্যি হয়। সৌম্য এ প্রসঙ্গে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় নিচের রাস্তাঘাট আবার আলো ঝলমল করে উঠল। ইলেকট্রিক ফিরে এসেছে। ঘড়ির দিকে চোখ পড়তেই সৌম্য দেখল 8:30 বেজে গেছে। সৌম্য বলল, এতটা সময় কেটে গেছে খেয়ালই করিনি, এবার আমাকে ফিরতে হবে। কৃষ্ণকলি বলল, হ্যাঁ যান, সারাদিন অফিস করার পর নিশ্চয়ই আপনার খিদেও পেয়েছে। আমার আবদার রাখার জন্য কৃতজ্ঞ আপনার কাছে। দুজনে ছাদ ছেড়ে নিচে নেমে এলো। এরপর সৌম্য লিফটে উঠে পড়ল। বাড়ি ফিরে প্রথমে বাথরুমে ঢুকে স্নান সেরে পোশাক পাল্টালো সৌম্য। তারপর ড্রয়িং রুমে এসে বসলো। সৌম্যর মনে হতে লাগলো কৃষ্ণকলির দেহের স্পর্শ যেন তার হাতে তখনও লেগে আছে। বিশেষত তার মনে হতে লাগলো অন্ধকারের মধ্যে নিজের অজান্তেই ঘটে যাওয়া রোমাঞ্চকর মুহূর্তটার কথা। আর হঠাৎই তার চোখ পড়ল ঘরের কোণে পড়ে থাকা কালো রঙের একটা জিনিসের উপর। ঠিক সেই মুহূর্তে চা নিয়ে ঘরে ঢুকলো হরনাথ, আর তার পিছন পিছন লুসি। কুকুরটা এগিয়ে এসে সৌম্যর গায়ে দুপা তুলে দিয়ে আদর করতে লাগলো। হরনাথ চায়ের কাপ টেবিলে রাখার পর সৌম্য মেঝের কোণে পড়ে থাকা জিনিসটার উপর তার দৃষ্টি আকর্ষণ করে বলল, ওটা কি দেখো তো। হরনাথ গিয়ে জিনিসটা তুলে নিল। বড় একটা কালো রঙের পালক। হরনাথ সেটা দেখিয়ে বলল, কাকের পালক মনে হয়। ঘরে কাকের পালক কিভাবে এলো? হরনাথ বলল, লুসি বাইরে থেকে মুখে করে এনে থাকতে পারে। গতদিন সে কাকের পালকটা ছিঁড়েছিল, সেটাই মনে হয়। হরনাথের কথা শেষ হওয়ার সাথে সাথে লুসি সৌম্যকে ছেড়ে হরনাথের দিকে এগিয়ে গেল। তারপর ক্রুদ্ধ স্বরে ডাকতে থাকলো হরনাথের হাতের পালকটার দিকে তাকিয়ে। সৌম্য বলল, পালকটা এমন জায়গায় ফেলে দাও যাতে লুসি আর ওটা না পায়। সৌম্যর কথা শুনে হরনাথ সেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। লুসিও ছুটল তার পেছনে। খাওয়া সেরে এদিন রাত 10টা নাগাদ শুয়ে পড়ল সৌম্য। পরদিন সে দেখা করতে যাবে শ্রাবস্তীর সঙ্গে। সে কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সে। কিন্তু শেষ রাতের দিকে অন্য একজনের স্বপ্ন দেখতে শুরু করল সৌম্য। সে আর কৃষ্ণকলি সেই ছাদে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নাময় আকাশ, চাঁদের আলো যেন চুঁইয়ে পড়ছে কৃষ্ণকলির কালো অঙ্গ বেয়ে। সে আলোতে স্পষ্ট হয়ে উঠেছে কৃষ্ণকলির যৌবন। স্বচ্ছ শাড়ির আড়াল থেকে উঁকি দিচ্ছে তার বক্ষ বিভাজিকা, গভীর নাভি, যেন কোনো কালো পরি আকাশ থেকে নেমে এসে দাঁড়িয়েছে তার সামনে। কৃষ্ণকলি তাকে বলল, তোমার ওই চাঁদের দিকে উড়ে যেতে ইচ্ছে করে না? সৌম্য জবাব দিল, করে তো, কিন্তু আমার যে ডানা নেই। হাসলো কৃষ্ণকলি। সে বলল, আমি তোমাকে উড়িয়ে নিয়ে যাব, আমার আরও কাছে এসো। কৃষ্ণকলির কথা অগ্রাহ্য করতে পারল না সৌম্য। সে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো কৃষ্ণকলির কাছে। কৃষ্ণকলি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকার পর দু বাহু দিয়ে আলিঙ্গন করল সৌম্যকে। তারপর নিজের চিবুকটা ধীরে ধীরে তুলে ধরল সৌম্যর দিকে। সৌম্যর শরীরে যেন উষ্ণ রক্তের স্রোত দ্রুত প্রবাহিত হতে শুরু করল। কৃষ্ণকলির তুলে ধরা ঠোঁট যেন মিলনের তীব্র আকাঙ্ক্ষায় সৌম্যর দিকে চেয়ে আছে। নিজেকে আর ধরে রাখতে পারল না সৌম্য। সেও ঠোঁট নামিয়ে দিল কৃষ্ণকলির ঠোঁটের উপর। শিহরণ খেলে গেল সৌম্যর শরীরে। সে নিজেও এবার নিবিড় আলিঙ্গন করতে যাচ্ছিল কৃষ্ণকলিকে, কিন্তু কৃষ্ণকলি যেন প্রচণ্ড জোরে কামড় দিল সৌম্যর ঠোঁটে। ব্যাপারটা কামার্ত রমণীর কামোত্তেজনার বহিঃপ্রকাশ কিনা জানা নেই, কিন্তু তার এতটাই লাগলো যে সে আর্তনাদ করে উঠল। হয়তোবা সেই শব্দ কানে যেতেই ঘুম ভেঙে গেল সৌম্যর। সে দেখল ছাদে নয়,
নিজের বিছানাতেই শুয়ে আছে সে, লুসি ডেকে চলেছে। জানলার দিকেই পাশ ফিরে শুয়েছিল সে, আর এরপরই একটা ঝটপট শব্দ হলো, যেন জানলার ওপাশ থেকে কিছু উড়ে গেল। তবে শব্দটাই শুধু শুনল সে, জানলার পর্দার ওপাশে কিছু দেখতে পেল না। কিছুক্ষণের মধ্যেই আবারও ঘুমিয়ে পড়ল সে। গল্প কাক জ্যোৎস্না, লেখা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। আগামীকাল সৌম্য যাবে শ্রাবস্তীর সঙ্গে দেখা করতে। শেষ পর্ব কাল। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে নকশিখাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশিখাতাকে আপনার নিজের করে নেবেন। সবাই খুব ভালো থাকুন।